স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। অন্তু প্রিয়তার মুখের দিকে তাকিয়ে দেখল প্রিয়তা নিজের মাঝে নেই। হঠাৎ ঠান্ডায় কাঁপছে। জ্বর এলে যে প্রচণ্ড শীত করে অন্তু সেটা জানে। এখানে একটা কম্বল ছিল, কিন্তু এই কম্বলে শীত মানাচ্ছে। প্রিয়তা প্রচণ্ড কাঁপছে। অন্তু প্রিয়তার হাতের তালু ঘষে গরম করার চেষ্টা করছে। প্রিয়তা জ্বরের ঘুরে অন্তুর একটা হাত নিজের কাছে টেনে এনে নিজের বুকের সাথে চেপে ধরে বিড়বিড় করে বলল, আমার প্রচণ্ড শীত করছে। অন্তু খেয়াল করলো প্রিয়তার ঠোঁট দুটো কাঁপছে। ঠান্ডায় অন্তুর হাতটা জড়সড় করে জড়িয়ে ধরে কম্পিত ঠোঁটে কাচিয়ে আবারও উচ্চারণ করলো, শীতে মরে যাব। অন্তু প্রিয়তার পাশে শুয়ে পড়ল, যেন তার উষ্ণতায় শীত একটু কম লাগে। প্রিয়তা অন্তুকে পাশে পেয়ে অন্তুর বুকে মাথা গুঁজে অন্তুকে আলিঙ্গন করলো। প্রিয় নারীর আলিঙ্গন একটা পুরুষের ভেতরে অস্থিরতা তৈরি করাটাই স্বাভাবিক। অন্তু তবুও স্বাভাবিক আছে। সে প্রিয়তার কপালে ওষ্ঠ ছোঁয়ালো। প্রিয়তা আলিঙ্গনের মাত্রা ক্রমশ বাড়াচ্ছিল। অন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ। একটা সুস্থ মানব দেহে তার প্রিয় নারীর গভীর আলিঙ্গন নিজেকে ঠিক রাখা খুব বেশিক্ষণ সম্ভব হলো না অন্তুর। নিজের অনিচ্ছায় অন্তু প্রিয়তাকে গভীর আলিঙ্গনে জড়ালো। দুজনের অজান্তেই বড়সড় একটা অনর্থক ঘটে গেল। পরের দিন ঘুম ভাঙতেই অন্তু দেখল প্রিয়তার জ্বর নেই। অন্তুর বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মুখটা কত স্নিগ্ধ, মায়াবী আর নিষ্পাপ লাগছে। অন্তুর হাসি মুখটা হঠাৎ বিলীন হয়ে গেল। গত রাতের ঘটনাটা মনে পড়ে গেল। এটা তার উচিত হয়নি। সেও শ্রাবণের মতো সুযোগ নিয়ে নিল। অন্তু প্রিয়তাকে রেখে বিছানা ছেড়ে ওয়াশরুমে প্রবেশ করলো। শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়ালো। ওয়ালে কয়েকটা ঘুষি দিয়ে বলল, শিট, এটা আমি কি করলাম? কি করলাম এটা আমি? শ্রাবণের মতন সুযোগ নিয়ে নিলাম। প্রিয়তা অসুস্থ ছিল, জ্বরের ঘরে আমার কাছে এসেছিল, আর আমি একটা অসুস্থ মেয়ের সাথে এসব কি করলাম আমি? আমি কি অমানুষ যে নিজেকে সামলাতে পারলাম না? এই মুখ আমি আর কোনো দিনও প্রিয়তাকে দেখাতে পারবো না। প্রিয়তা আমাকে সারা জীবনের মতন ঘৃণা করবে। প্রিয়তা আবারও কষ্ট পাবে, আবারও বিশ্বাস ভাঙার কষ্ট পাবে। পুরুষ জাতির প্রতি ওর এক ঘৃণার ধারণা জন্ম হবে। চিন্তায় অন্তু পাগল হয়ে যাচ্ছে। অথচ কাল রাতে যা হয়েছিল তা প্রকৃতির নিয়মেই হয়েছিল। মাঝে মাঝে কিছু জিনিস আমাদের অনিচ্ছাতেও ঘটে যায়। আমরা যা ভাবি না তাও ঘটে যায়। হঠাৎ রুমে কিছু একটা পড়ার শব্দ হলো। কিছু একটা ফ্লোরে পড়লো। অন্তু দ্রুত ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো প্রিয়তা ওয়াশরুমে আসার চেষ্টা করছিল। তখনই ওর হাত বেঁধে ফুলদানি পড়ে গিয়েছে। অন্তু দ্রুত এসে প্রিয়তাকে ধরে বলল, স্ট্রেঞ্জ, আমাকে ডাকলে না কেন তুমি? যদি পরে কিছু হতো। অন্তু খুব রিয়্যাক্ট করে কথাটা বলল। প্রিয়তা খেয়াল করলো অন্তু খুবই চিন্তিত। হঠাৎ অন্তুর এমন ব্যবহারে প্রিয়তা বিস্ময়কর দৃষ্টিতে অন্তুর দিকে তাকিয়ে রইল। অন্তু তার সাথে এমন ব্যবহার করবে এটা তার কল্পনার বাহিরে। প্রিয়তার অভিমান হলো। সে মুখ ভারী করে অন্তুর হাত ছাড়িয়ে বলল, আমি কি বোঝা হয়ে আপনার ঘাড়ে বসে আছি অন্তু? অন্তু খেয়াল করলো প্রিয়তা আজ আর ভাইয়া সম্বোধন করছে না। বিষয়টা অবাক করা হলেও সত্য। প্রিয়তার কথায় অন্তুর খারাপ লাগলো। সে অতিরিক্ত দুশ্চিন্তায় প্রিয়তার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছে। বেশ অপরাধ বোধ নিয়ে বলল, আই এম সরি প্রিয়তা, প্লিজ সরি। আমি বুঝতে পারিনি, চিন্তায় রিয়্যাক্ট করে ফেলেছি। আসলে আমার উচিত হয়নি। আসলে আমি কপাল পোড়া অন্তু। এই দুনিয়াতে আমাকে ভালোবাসার মতো কেউ নেই। যাকে ভালোবাসতাম সে তো বেইমানি করলোই। নিজের পরিবারের কাছেও বোঝা হয়ে গেছিলাম, আপনার কাঁধে তুলে দিয়েছে। আম সরি, প্লিজ সরি। আপনার আসলে কোনো দোষ নেই। আপনি কেনই বা আমার মতো অসুস্থ মানুষকে টেনে বেড়াবেন? আমি কিছু বলতে চাই তোমাকে গত রাতের ব্যাপারে। কেন আমি দুশ্চিন্তা করছি? আমরা ফিরছি কখন অন্তু? আমার কথাটা শোনো। আমরা ফিরছি কখন অন্তু? তুমি না ঘুরতে চাও? না, আর চাই না। আমি বাড়ি ফিরতে চাই। রজনী, লাতিফা, আঞ্জুমান রান্নাঘরে ব্যস্ত আছে। আজ প্রিয়তা আর অন্তু আসবে। 1 মাসের বেশি সময় ধরে ওরা দেশের বাইরে ছিল। বাড়িটা আজ আমেজময় হয়ে আছে। মাহবুব বাজারে যাচ্ছে আর এক একটা জিনিস হাতে করে নিয়ে আসছে। প্রান্তিকও বারবার বাইরে যাচ্ছে আর এক একটা জিনিস হাতে করে নিয়ে আসছে। প্রান্তিকের দেশের সর্বোচ্চ ট্রিটমেন্ট চলছে। মাহবুব প্রান্তিককে বিদেশে পাঠাতে চেয়েছে, কিন্তু বিদেশ পাঠিয়ে কোনো লাভ হবে না। ভালো হলে এখানে থেকেই হবে, না হলে পৃথিবীর কোনো জায়গায় থেকেও হবে না। ডাক্তার বলেছে এখন আগের চেয়ে অবস্থা বেশ ভালো। এখানে রিপোর্ট বেশ পজিটিভ। সব মিলিয়ে চৌধুরী বাড়িতে আজ আনন্দের শেষ নেই।
গ্রাম থেকে রজনীর মা বাবা ভাই এসেছে। গ্রামের টাটকা সবজি, দেশি মুরগি, মুরগির ডিম, গ্রামের বিভিন্ন ধরনের পিঠা নিয়ে এসেছে। অন্তুর মা বাবাও এসেছে। ওদের আস্তে আস্তে বেশ রাত হবে। প্রান্তিক 5 পাউন্ডের একটা কেক এনে ডিপ ফ্রিজে রাখলো। ফ্রিজ থেকে একটা কোকাকোলার ক্যান বের করলো। ডাইনিংয়ে পায়ের উপর পা তুলে বসে কোকাকোলার মুখ খুলল। তা থেকে ধোঁয়া বের হচ্ছে। প্রান্তিক কোকাকোলা উঁচু করে ঠান্ডা কোকাকোলা ঢকঢক করে একেবারে অর্ধেকটা খেয়ে নিল। ডাইনিং থেকে কিচেনে উঁকি দিয়ে দেখলো রজনী কোমরে ওড়না পেঁচিয়ে গ্যাসে তরকারি নাড়াচাড়া করছে। পরনে হলুদ জর্জের 3 পিস, চুল উঁচু করে বাঁধা। ফর্সা ঘাড়ে ছোট ছোট অসংখ্য চুল ঘাড়ে আর মোহনীয় লাগছে। প্রান্তিক রজনীর দিকে তাকিয়ে মৃদু হাসছে। আপাদমস্তক ঘন ঘন তাকিয়ে দেখছে। লাতিফা বিষয়টা খেয়াল করলো। আঞ্জুমানকে ইশারা করলো। আঞ্জুমান আর চোখে তাকিয়ে দেখলো। দেখেও না দেখার ভান করে চুপচাপ 3 জনে কাজ করছে। প্রান্তিকের মনে অনেকক্ষণ ধরে নিষ্পিস করছে রজনী যেন একবার পেছন দিকে তাকায়, কিন্তু তাকাচ্ছেই না। বাধ্য হয়ে রজনীর নাম্বারে মেসেজ করলো। কি রান্না করছেন ম্যাডাম এত মনোযোগ দিয়ে? মেসেজের সাউন্ডে রজনীর ফোনটা হাতে নিল। রজনী ফোনের ওয়ালপেপারে প্রান্তিকের সাদা স্যুট পরা হাসিমাখা সুদর্শন একটা ছবি। সেই ছবিটির উপর ভাসছে মেসেজটা। রজনী ডান হাতে খুন্তি চালাতে চালাতে বাম হাতে রিপ্লাই করলো। আপনার ফেভারিট কিছু? আমার ফেভারিট কিছু? ইয়েস মাই ডিয়ার সুদর্শন বয়। বাট সুইট হার্ট, আমার ফেভারিট কিছু তুমি কড়াইতে কিভাবে রান্না করবে? আগুন ছাড়া রান্নাটা হবে কি করে শুনি? আমার ফেভারিট কিছুতে যে আগুন আছে সেটা চুলার আগুনের চেয়েও ভয়ঙ্কর। রান্না করতে কড়াই নয়, অন্য কিছু লাগবে। মানে? মানে তোমার এই ঠোঁট, আর আমার ফেভারিট হচ্ছে তোমার চুমো। চুমু আবার গরম হয় নাকি না ঠান্ডা হয়? চুমু তো চুমুই হয়। গরম ঠান্ডা দুটোই হয়। এতবার বোঝালাম এখনো বুঝলে না। এতভাবে বোঝানোর পরেও তুমি এই উষ্ণতা আর শীতলতার মানেই বুঝলে না। বুঝেছি। এই আগুন ঠোঁটে চেপে ধরলে আগুন গরম চুমু হবে, আর ফ্রিজ থেকে বরফ এনে ঠোঁটে চেপে ধরলে সেটা হবে ঠান্ডা চুমু। ওরে বউরে, তোমার থিওরিতে আমি আবারও ফেদা। পেছনে তাকাও। রজনী পেছনে তাকালো। প্রান্তিক সাদা 3/4 আর কালো গেঞ্জি পরে সোফায় বসে ফোন গোতাচ্ছে। রজনী তাকাতেই ফ্লাইং কিস ছুঁড়ে মেরে চোখ মারল। রজনী লজ্জা পেল। আঞ্জুমান লাতিফাকে ইশারা দিয়ে নিয়ে বাইরে গেল। যাওয়ার সময় বলে গেল, আমরা দুজন আসছি, তুমি একটু চুলাটা খেয়াল রেখো রজনী। রজনী ফোনটা সাইডে রেখে মিহি কণ্ঠে বলল, আচ্ছা আম্মা। রজনী মন দিয়ে প্রান্তিকের ফেভারিট সর্ষে ইলিশ রান্না করছে। ঘেমে নাকের ডগা লাল লাল হয়ে গিয়েছে। এমন সময় হঠাৎ পেটে কারো হাতের স্পর্শে কেঁপে উঠল রজনী। ঘাড় কাত করতে দেখল প্রান্তিক পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছে। রজনীর ঘাড়ে থুতনি রেখেই ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, সে কখন থেকে ডাকছি, তুমি আসছো না কেন? রজনী খুব তড়িঘড়ি করে বলল, আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ ছাড়ুন আমায়, এখনই আমার লতিফা খালা চলে আসবে, বাড়িতে মেহমান কেউ চলে আসবে, ছাড়ুন। বলেই রজনী খুন্তি নাড়াতে শুরু করলো। প্রান্তিক এক হাত সরিয়ে রজনীর হাতের ওপর রেখে খুন্তিসহ হাত চেপে ধরে খুন্তি নাড়াতে নাড়াতে বলল, তোমাকে হেল্প করতে এসেছি। দেখো তোমার জামাই কত ভালো খুন্তি জ্বালাতে জানে, দেখে নাও দেখে নাও। বলেই রজনীর ঘাড়ে চুমু দিয়ে বলল, সাথে এ অধরও চালাতে জানে। অলরাউন্ডার ইজ ইয়োর হাজব্যান্ড হিয়ার। দেখলে কত কিছু পারে একসাথে। এই জন্যই বলি রজনীগন্ধা, তুমি জিতেছ। আপনি কি ছাড়বেন আমায়? ছি, কেউ দেখলে কি ভাববে? তাহলে বেডরুমে যেতে পারি আমরা এখন? Yes. আমি এখন গরমে ঘেমে অতিষ্ঠ, গোসল করবো, ডাইনিংয়ে খাবার সাজাবো, প্রিয়তারা চলে আসবে, কত কাজ। আর আপনি কি না এখন এইসব বাজে কথা বলছেন? আমি বাজে কথা না বললে মা বাবাকে কবে লজ্জা পেয়ে বলবে তোমরা দাদু নানু হতে চলেছ? সারাক্ষণ মাথায় এইসবই চলে, তাই না? এসবই চলে। এসব রান্না বান্না ছাড়া তো। প্রিয়তারা আসবে আমাকে আর তুমি পাত্তাই দিবা না। এখন চলো একসাথে শাওয়ার নিব। ইম্পসিবল। আপনার মতো
অসভ্য লোকের সাথে আমি আর সার নিব না। আপনি একটা জাত আলো, সুযোগ পেলেই। তাহলে কেন বলো? মেয়েদের মুখে কিন্তু এসব শুনতে ভালোই লাগে। এবার কিন্তু সত্যি চলে আসবে কেউ, ছাড়ুন আমায়। প্রান্তিক রজনীর ঘাড়ে নাক ডুবিয়ে আলতো চুমু দিয়ে বলল, তোমাকে পাওয়ার দাবি আমি মৃত্যুর পরেও ছাড়বো না রজনীগন্ধা। প্রান্তিকের ওষ্ঠের ছোঁয়ার রজনীর সমস্ত শরীর শিরশির করে উঠল। কিছুটা দুর্বল হয়ে গেল রজনী, শরীরের বল হারালো, অনুভূতিরা ভিড় জমালো মস্তিষ্কে। প্রান্তিক বুঝতে পারল রজনী অনুভূতি প্রবণ হয়েছে। রজনীকে ঘুরিয়ে তার দিকে ফেরালো। রজনীর দুই গালে হাত রেখে বলল, বড্ড জানতে ইচ্ছে করে কি আছে তোমার নয়নে রজনীগন্ধা। আমি যতবার নয়ন মেলে তাকাই ততবারই নিজেকে হারিয়ে ফেলি। এমন নেশায় আমাকে জড়ালে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আমি যেদিন প্রথম তোমার চোখে চোখ রাখলাম ওই দিনই আমার সর্বনাশ নিজ চোখে দেখলাম। লজ্জা করছে আমার। এমন সময় রজনীর ফোন বেজে উঠল। চুলার পাশেই ফোন রাখা। ফোনের শব্দে দুজনেই কেঁপে উঠল। দুজনেই স্বাভাবিক হলো। প্রান্তিক ফোনের দিকে তাকিয়ে দেখল অফিসের নাম্বার থেকে ফোন। প্রান্তিক বিরক্ত কণ্ঠে বলল, সময় বোঝে না, অসময়ে ফোন দিতে পারলেই বাজে। কি ইম্পর্টেন্ট নিউজ দিতে ফোন দিস শালা? হ্যাঁ, তোরা বাংলাদেশের কোনো সুস্থ নাগরিক তোদের ফোন রিসিভ করে? আমাদের লতিফা খালা পর্যন্ত তোদের ফোন দেখে বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে ফোন কেটে দেয়। এরপর থেকে আমার আর আমার বউয়ের রোম্যান্টিক মুহূর্তে যদি তারা একটা ফোন দিস, তোদের অফিসে গিয়ে এমন গালি দিয়ে আসবো এই জন্মে আর ফোন দিবি না। রজনী অগ্নি চোখে খুন্তি উঁচু করে প্রান্তিকের দিকে তাকিয়ে বলল, বউয়ের হাতে খুন্তি সাক্ষাৎ রমণী লুক, দেখে মনে হচ্ছে এক্ষুনি খুন্তি ছ্যাঁকা দেবে। প্রান্তিক চিন্তিত ভঙ্গিতে কপাল টান টান করে রজনীর দিকে তাকিয়ে বলল, আমি এবার কি করলাম? আপনাকে এখন কি বলা উচিত তাই বলুন। কে বলেছিল রান্নাঘরে এসে পাকনামো করতে আপনাকে? তাকিয়ে দেখুন কড়াইয়ের দিকে, একটা ইলিশ মাছও আস্ত নেই, সবগুলো মাছ ভেঙে চড়ে যাচ্ছে তাই হয়ে গিয়েছে। এখন আম্মা আসলে আমি কি জবাব দিব? প্রান্তিক উকি দিয়ে দেখল আসলেই মাছের অবস্থা যা তা, আত্মীয়দের সামনে দেওয়ার মতো নয়। এদিকে তার বউ অগ্নিমুডে তাকিয়ে আছে। প্রান্তিক বলল, কুল, আমি সলভ করে দিচ্ছি। কি সমাধান দিবেন? প্রান্তিক এক টুকরো ইলিশের ডিম মুখে পুরে খেতে খেতে ফ্রিজের কাছে গেল। ফ্রিজ থেকে আরও একটা মাছ বের করে কিচেনে ফিরে এলো। রজনী বলল, এখন এই মাছ কি হবে? কি আবার হবে? রান্না হবে ইলিশ। ইলিশ রান্না তো 10 মিনিটের কাজ। দেখো আমি কিভাবে তোমাকে 15 মিনিট রান্না করে দিই। আপনি শাওয়ারে যান, আমি করে নিচ্ছি। আমার বউকে এত কষ্ট আমি করতে দিব না, তুমি শাওয়ার যাও। প্রান্তিক বেসিংয়ে পানি ছেড়ে তার নিচে মাছ রেখে মাছের বিষটা ছুরি দিয়ে উঠিয়ে নিল। তারপর বড় ধারালো ছুরি দিয়েই মাছটা সাইজ মতো কেটে ধুয়ে নিল। রজনী অবাক হয়ে তাকিয়ে আছে প্রান্তিকের দিকে। এই মানুষটা তার জন্য কত কিছু করতে পারে, তাকে কত ভালোবাসে, কিভাবে আগলে রাখে। এই মানুষটার কোনো দিন কিছু হলে কে তাকে এত ভালোবাসবে? দেখে বোঝাই যায় না মানুষটা ভেতরে ভেতরে অসুস্থ। রজনীর হঠাৎ মন খারাপ হলো। প্রান্তিক রজনীর মুখের দিকে তাকিয়ে মুড অফ দেখে বলল, কি ভাবছো আম্মু বকবে? কিছুই বলবে না। ভাঙা মাছগুলো রেখে দাও, পরে আমরা খেয়ে নিব। এটা রান্না করে চলো, একসাথে শহরে যেতে হবে। লাতিফা আঞ্জুমানকে বলল, আপা রান্নাঘরে যাবেন না? চুপ করো তো। আমার ছেলে যেভাবে মন ভালো থাকবে সেভাবেই থাকুক। মানুষ মন ভালো থাকলে সুস্থ থাকে, বুঝলে? ওরা বের হলে তুমি সব খাবার ডাইনিংয়ে রেখো। তোমার ভাই বড় ডাইনিং বানিয়েছে, এনেছো দেখলো না? পুরো পরিবার নিয়ে খাবে তাই। ভাবি, আমার নিজেরই কেমন ঈদ ঈদ মনে হচ্ছে। সারাদিন শ্রাবণ বসে আছে এয়ারপোর্টে। সে খোঁজ পেয়েছে আজ প্রিয়তা ফিরবে। সারাদিন একটু পানিও খায়নি সে। চোখ মুখ একদম শুকিয়ে গিয়েছে। ক্ষুধার যন্ত্রণার চেয়ে প্রিয়সীকে এক নজর দেখার যন্ত্রণা মানুষকে বেশি যন্ত্রণা দেয়। যোগাযোগের তৃষ্ণা বড়ই ভয়াবহ তৃষ্ণা। শ্রাবণ বেদনা ভরা ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে বলছে, জানি না কোথায় আছো তুমি, যেখানেই থাকো ইচ্ছা করছে ছুটে যাই, তোমাকে নিয়ে হারিয়ে যাই কোথায়। আমি জানি প্রিয়তা তুমিও তাই করবে, আমাকে দেখলেই পাগলের মতো ছুটে আসবে।
আমাকে ভালোবাসবে, এই অপেক্ষা থেকে বেঁচে আছি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বলতে বলতে এয়ারপোর্টের ভেতর থেকে বের হলো প্রিয়তা। মুখটা একদমই মলিন দেখাচ্ছে। আজ কতদিন পর প্রিয়তার মুখ দেখল শ্রাবণ। হেলে দুলে হেঁটে আসছে, পরনে ব্লু জিন্স, গায়ে সাদা একটা কামিজ, গলায় ব্লু ওড়না। শ্রাবণ মাত্রই উঠে দাঁড়ালো, ঠোঁটের কোণে হাসি ফুটল। সে প্রিয়তার সামনে যাওয়ার জন্য পা বাড়ালো। এমন সময় অন্তু পেছন থেকে এসে প্রিয়তার হাত ধরল, হাসি মুখে বলল, এখন একটু ভালো লাগছে? প্রিয়তা মাথা নেড়ে বলল, হুম। অন্তু প্রিয়তার মাথা তার কাঁধের সাথে রেখে প্রিয়তাকে নিয়ে সামনের দিকে এগোলো। প্রিয়তা ক্লান্তিতে চোখ বুজে আছে। দৃশ্যটা শ্রাবণের হৃদয়কে ক্ষত বিক্ষত করলো। জীবনে প্রথমবার সে প্রিয়তাকে অন্য কারোর সাথে দেখল, তাও এতটা ঘনিষ্ঠভাবে। বুকের মাঝে বাড়ি মেরে উঠল। মনে হলো কি যেন একটা হারিয়ে গেল। যে অন্তু প্রিয়তার পাশে ঘেঁষতেও সাহস পেত না, সেই অন্তুর কাঁধে আজ প্রিয়তার মাথা। শ্রাবণের মাথা কিলবিল করে উঠল। সেই যন্ত্রণা সহ্য করতে পারছে না, মস্তিষ্ক ফাঁকা হয়ে যাচ্ছে। তার ধারণা ছিল প্রিয়তা অন্তুর সাথে খারাপ ব্যবহার করে, কখনো অন্তুকে কাছাকাছি আসতে দেবে না। তার প্রিয়তা কি সত্যি পাল্টে গেল? কিন্তু শ্রাবণের প্রেমিক হৃদয় বলছে, না, এমন হতে পারে না। হয়তো প্রিয়তা অসুস্থ, তাই অন্তুর কাঁধে মাথা রেখেছে। প্রান্তিক গাড়ি পাঠিয়েছে। অন্তু আর প্রিয়তা গিয়ে গাড়িতে উঠল। গাড়িটা ছেড়ে দিতেই প্রিয়তা খেয়াল করলো গাড়ির আয়নায় শ্রাবণের সেই ঘোলা চোখ দুটো অশ্রু জলে ভর্তি। প্রিয়তা চিৎকার দিয়ে বলল, চাচা গাড়ি থামান। প্রিয়তার চিৎকারে ড্রাইভার গাড়ি থামালো। অন্তু বলল, কি হয়েছে প্রিয়তা, কি হয়েছে? প্রিয়তা গাড়ির কাজ সরিয়ে মুখ বের করে এদিক সেদিক তাকালো। কেউ নেই। এটা কি তার মনের ভ্রম? বুকের মাঝে কেমন ধরফর করছে প্রিয়তার। যন্ত্রণায় অশান্তি লাগছে, কান্না পাচ্ছে। সে অকারণেই কেঁদে দিল। অন্তু বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে প্রিয়তা, বলো। প্রিয়তা অন্তুর কাঁধে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, ও কেন আমার সামনে আসে? আমি কেন আমার সব স্মৃতি ভুলে যেতে পারি না অন্তু? জোর করে ভুলে যেতে হবে কেন শুনি? না হলে আমি যন্ত্রণা পাচ্ছি। অন্তু মনে মনে বলল, আমার যন্ত্রণাগুলো আমাকেও যন্ত্রণা দেয় প্রিয়তা। দীর্ঘদিন পর প্রিয়তার ফিরে আসায় বাড়িটা আবারও আমেজময় হয়ে উঠেছে। এত জার্নি, এত ক্লান্তি ভুলে সবার মাঝে বসে অন্তু আর প্রিয়তা হাসি মুখে গল্প করছে। তারা কোথায় কোথায় ঘুরেছে সেই ছবিগুলো দেখাচ্ছে। অন্তু খেয়াল করলো গাড়িতে যে বিষণ্ণ মুখ ছিল প্রিয়তার, সেটা এখন আর নেই। প্রিয়তার হাসি মুখটা অন্তুকে যেমন প্রশান্তি দিল, তেমন প্রশান্তি দিল প্রান্তিক আর রজনীকে। ঘণ্টা দুয়েক তারা বসে বসে গল্প করছে। বাড়ির সবার জন্য শপিং করে নিয়ে এসেছে, সেগুলো সবাইকে দেখাচ্ছে। প্রিয়তা রজনীর হাতে একটা সাদা শাড়ি আর সাদা ব্লেজার দিয়ে বলল, তুই আর ভাইয়া এই কাপল ড্রেস পরে ঘুরতে যাবি একদিন, তোকে একদম হোয়াইট অ্যাঞ্জেল লাগবে। আমার ভাইয়া আরও বেশি ফিদা হয়ে যাবে। প্রিয়তার প্রাণবন্ত মুখটা দেখে প্রান্তিকের মনে সত্যি প্রশান্তি লাগছে। কিন্তু তার বোন হঠাৎ এতটা অস্বাভাবিক থেকে স্বাভাবিক হলো কিভাবে? কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে? রজনী খেয়াল করলো প্রান্তিক থুতনিতে আঙুল ঠেকিয়ে কিছু একটা ভাবছে, কিন্তু কি ভাবছে? রজনী সবার মাঝ থেকে উঠে গেল, প্রান্তিকের কাছে গিয়ে বলল, কি হয়েছে, কি ভাবছেন? এত বড় খুশির দিনে আপনি চিন্তিত কেন? একটু রুমে চলো তো, দরকার আছে। প্রান্তিক আর রজনী রুমে গেল। রজনী শাড়ি আর ব্লেজারটা বিছানায় রেখে প্রান্তিকের গলা জড়িয়ে ধরে বলল, বলুন না কি হয়েছে আপনার? আপনাকে চিন্তিত দেখলে না আমার কেমন যেন অস্থির অস্থির লাগে। রজনী সহজে এভাবে এসে প্রান্তিকের কাছে কখনো ধরা দেয় না। প্রান্তিক সেই সুযোগটা নিয়ে বলল, আগে একটা কিস করো বলছি। রজনী কোনো বাহানা ছাড়াই প্রান্তিকের ফর্সা খোঁচা খোঁচা দাড়িওয়ালা গালে নিজের ওষ্ঠ ডুবিয়ে বলল, এবার বলুন। প্রান্তিক ওষ্ঠ এগিয়ে বলল, এইখানে দাও, শোনো রজনীগন্ধা, আই লাইক ইট। রজনী লজ্জা পেল, ভীষণ লজ্জা পেল। গাল দুটো লাল হয়ে গেল। লজ্জা পাওয়ার মতো অস্বস্তিকর ব্যাপার দুনিয়াতে আর নেই। প্রান্তিক রজনীকে দেখে আবারও মুগ্ধ হলো। তার বউকে লজ্জা পেলে একটু বেশি সুন্দর লাগে। প্রান্তিক দুষ্টুমি করে বলল, দেরি করছো কেন? তুমি না করলে আমার চিন্তার কারণটা তো বলতে পারছি না।
রজনী প্রান্তিকের ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে গভীর অনুভূতিতে মগ্ন হলো। কিছুক্ষণ পরে তারা দুজন স্বাভাবিক হলো। প্রান্তিক ডিভানে গিয়ে বসলো। রজনীকে তার কোলের উপর বসিয়ে বলল, প্রিয়তার এই স্বাভাবিক হওয়ার কারণ বুঝতে পারছি না। ও কি সত্যি স্বাভাবিক নাকি অভিনয় করছে? আমি প্রিয়তার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে সবচেয়ে ভালো বুঝি। ও আমার ননদ। আমি ওকে শ্রাবণের ব্যাপারে সব সত্যটা জানিয়েছি। শ্রাবণের এই বাড়িতে আসার কারণ, ওকে ভালোবাসার কারণ, শ্রাবণের উদ্দেশ্য সবটা জানিয়েছি। সেই সাথে শ্রাবণ কেন এইসব করেছে সেসবও জানিয়েছি আমি। ও যেদিন থেকে সব প্রমাণ সহ জানলো শ্রাবণ সত্যিই অভিনয় করতে এসেছিল, আপনা আপনি কেমন বদলে যেতে শুরু করলো। আমি 1000বার শ্রাবণের ব্যাপারে পজিটিভ সাইড বুঝিয়েছি, কিন্তু ও সেই ব্যাপারে একটা উত্তরও দেয়নি। কিন্তু বলেছে শুধু, আমার বিশ্বাসের প্রতি আমি লজ্জিত। কোন চোখে অভিনয় ছিল আর কোন চোখে ভালোবাসা ছিল আমি বুঝতে পারিনি। আমার চোখের সামনে 2 জোড়া চোখ ছিল। এক জোড়া চোখ শ্রাবণে দেখতে ভয়ঙ্কর সুন্দর। ওই চোখের মায়ায় আমি আটকে গিয়েছিলাম। কিন্তু ওই চোখ সারাক্ষণ আমার ফ্যামিলি ক্ষতি করতে চেয়েছে। ওই চোখে আমার জন্য ভালোবাসা ছিল না, অথচ যে চোখ জোড়ায় আমি কোনোদিন তাকাইনি, সেই চোখ জোড়ায় আমায় পবিত্র চোখে দেখেছে। এত কিছুর পরেও আমায় আগলে রেখেছে। তারপরেও অন্তুকে ভালোবাসতে পারিনি। এত কিছুর পরেও শ্রাবণের জন্য মায়া হয়। তবে সেই মায়া থেকে কিছু অংশ কিভাবে যেন অন্তুর দিকে চলে গিয়েছে। সেটা কি আমায় আগলে রেখেছে সেই জন্য নাকি অন্য কোনো কারণ, আমি বুঝতে পারছি না। প্রান্তিক রজনীকে জড়িয়ে ধরে বলল, তুমি আমায় খানিকটা নিশ্চিন্ত করলে। আচ্ছা, আপনি চাইলেই তো পারতেন শ্রাবণ আর প্রিয়তাকে এক করে দিতে। কেন করলেন না? আপনি নিজেই তো শ্রাবণকে ভীষণ ভালোবাসেন। শ্রাবণ তো অসহায়, ওরও তো কিছু করার ছিল না। ছেলেটা যে ভীষণ কষ্ট পাচ্ছে, এত কষ্ট কেন দিচ্ছেন বলুন তো? তাহলে কি করতে বলছো? অন্তরের কাছ থেকে এনে শ্রাবণের হাতে তুলে দিব? তা কি আর সম্ভব? আসমান জমিন সৃষ্টিরও তো আগে সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষের জীবনসঙ্গী ঠিক করে রেখেছেন। তিনি উত্তম পরিকল্পনাকারী। পবিত্র সম্পর্কের জোর বেশি হয়। আমি জানতাম তুমি ভুল কিছু ভাববে না বা বলবেও না, কিন্তু আগে তো পারতেন, তখন কেন করলেন না? শ্রাবণ ওর ভুল কখন বুঝতে পেরেছে বলো? আমি শুধু দেখছিলাম ও কখন ওর ভুল শুধরাতে পারে। আমি যে ওর ব্যাপারে জেনেছি, ওকে কোনোদিন জানানোর ইচ্ছা ছিল না। আমি চেয়েছিলাম ও যেন নিজে থেকে ওর ভুল বুঝতে পারে, কিন্তু না, ও সব সীমা লঙ্ঘন করলো। তুমি যেদিন বললে কেউ তোমার শাড়ির কুচি খুলে ফেলেছে আর ওখানে শ্রাবণ অন্তু ছিল, আমি তখনই বুঝেছিলাম আমি পৃথিবীর সব ক্ষমা করতে পারি, কিন্তু তোমার দিকে কারো কুদৃষ্টি আমি মেনে নিব না। অন্য কেউ হলে তো খুনই করে ফেলতাম। শুধু শ্রাবণ বলে আমি ভালোবাসার টানে কিছুই করতে পারিনি। ভাবলেই কেমন চমকে উঠি আমি। আমার ফুলের মতো বোনকে মেরে রিভেঞ্জ নিতে চেয়েছিল। পৃথিবীতে সব অন্যায়ের ক্ষমা নেই রজনীগন্ধা। তাছাড়াও হাজারো মেয়ের সাথে এভাবে সময় কাটিয়েছে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে। আমি ভাবতেও পারি না আমার বোনের পাশে কাউকে এইরকম একটা মানুষ। নেভার অ্যান্ড এভার, আই কান্ট ইমাজিন। তবুও ওই পাগলটারে আমি ভালোবাসি। মন খারাপ করবেন না আপনি একদম। প্রান্তিকের ভীষণ মন খারাপ হলো। তার সারা দিন মন খারাপ থাকে, রজনীকে বুঝতে দেয় না। তার কিছু হলে এই মেয়েটাকে কে দেখবে? শ্রাবণের মতো কত শত্রু আছে তার। তারা যদি ঝাঁপিয়ে পড়ে, তার এই পবিত্র ফুলের ক্ষতি যদি কেউ করে, অন্তত এই জন্য হলেও সে রজনীর হাত ধরে বৃদ্ধ হতে চায়। তার কিছু হলে রজনী পাগল হয়ে যাবে। সে ছাড়া এই পৃথিবীর কেউ সামলাতে পারবে না রজনীকে। মনে মনে বলল, তোমাকে পাওয়ার জন্য কত আন্দোলন, কত সংগ্রাম করে পেয়েছি তা শুধু আমি জানি। তোমার ওই ঘৃণা ভরা দৃষ্টিতে ভালোবাসা দেখার জন্য ছটফট করেছি। আমি জিতেছি। প্রান্তিক চৌধুরীকে কেউ হারাতে পারেনি, কিন্তু ভাগ্যের কাছে হয়তো হেরে যাব। রাতে সবার খাওয়া শেষে গল্প শেষ করে রাত প্রায় শেষের দিকে এ বাড়িতে আজ প্রথমবার অন্তু প্রিয়তার রুমে ঘুমাবে। সবার মাঝে অন্তু বেশ হাসি খুশি থাকলেও রুমে এসে বেশ চুপচাপ একটা বালিশ নিয়ে ফ্লোরে শুয়ে পড়ল। প্রিয়তাও ওয়াশরুম থেকে এসে দেখলো অন্তু ফ্লোরে। কিছু না বলে সে চুপচাপ নিজের বালিশটা নিয়ে ফ্লোরে অন্তুর পাশে গিয়ে শুয়ে পড়ল। প্রিয়তাকে ফ্লোরে দেখেই অন্তু ধর পড়িয়ে উঠে বসে বলল, এ কি, তুমি এখানে কেন? প্রিয়তা কৌতূহলী দৃষ্টিতে অন্তুর দিকে তাকিয়ে আছে। অন্তু এমন চমকে গেল কেন? প্রিয়তা বাঁকা সুরে বলল, যেভাবে ধরপড়িয়ে উঠছেন, যেন আপনার ইজ্জত মারতে এসেছি আমি।
নাউজুবিল্লাহ, ছি। নাউজুবিল্লাহ বলছেন কেন? আপনার আচরণের তো তাই বোঝাচ্ছে। আমি অমন কিছুই করতে এসেছি। তুমি অসুস্থ মানুষ তো, নিচে শোয়া যাবে না, তাই বলছি। আপনার বাড়িতে আপনি ফ্লোরে ঘুমাবেন, বাইরের দেশে গেলে সারা রাত টুলে বসে ঝিমিয়ে ঝিমিয়ে কাটাবেন, আমার বাড়িতেও ফ্লোরে ঘুমাবেন। এত অবিচার তো আর করতে পারি না, এতটা নির্দয় পাষাণ মেয়ে না। তাহলে কি বলতে চাইছো? আপনি 2 দিন ফ্লোরে আমিও 2 দিন ফ্লোরে। আজীবন জেগে থাকলেও তোমাকে ফ্লোরে ঘুমাতে দিব না আমি। সো চুপচাপ খাটে গিয়ে শুয়ে পড়ো। তাহলে আপনিও খাটে বসুন, সমস্যা নেই তো। আমি বিলিভ করি আপনাকে। দূর দেশে থেকেও যে আমার একটা পশম স্পর্শ করেনি, সে আমার বাড়িতে আর কি করবে? অন্তুর হৃদয় আত্মা কেঁপে উঠল, বুক ধরফর করছে, হাত পা কাঁপছে। সেই ভয়ঙ্কর রাতের কথা মনে পড়ে গেল। অন্তুর মাথায় কাজ করছে না। সে প্রিয়তার বিশ্বাসের যোগ্য না, সে প্রিয়তার বিশ্বাস রাখতে পারেনি। এই সরল মেয়েটা আর কত ঠকবে? কারো অনুমতি ছাড়া তার পশম স্পর্শ করাও পাপ। এই পাপের যাতনায় অন্তু শেষ হয়ে যাচ্ছে। প্রিয়তা কোনো দিন জানলে কি উত্তর দিবে সে? প্রিয়তা কি আবার অস্বাভাবিক হয়ে যাবে? তাছাড়া প্রিয়তা শ্রাবণের সম্পত্তি, সে শ্রাবণকে ভালোবাসে। অন্তুর বিবেক বলছে এত বড় অন্যায় আর করা যাবে না। শ্রাবণ যথেষ্ট শাস্তি পেয়েছে, এখানে সে একা কষ্ট পাবে প্রিয়তাকে হারিয়ে। ওদিকে শ্রাবণ প্রিয়তা দুজনেই কষ্ট পাচ্ছে। দুজন ভালোবাসার মানুষকে এক করে দেওয়া কম আনন্দের নয়। প্রিয়তা তার একান্ত নিজস্ব অনুভূতি, যে অনুভূতি কাছে থাক বা দূরে থাক একান্তই তার। দিন শেষে প্রিয়তার হাসি মুখেই তাকে প্রশান্তি দেয়। প্রিয়তার কাছাকাছি আর কখনো যাওয়া যাবে না, খুব সাবধানে থাকতে হবে। প্রিয়তা ঘুমিয়ে পড়লে আবার সরে আসতে হবে। প্রিয়তা তার শখের নারী, আর শখের নারী কাছে টানলে দূরে যাওয়ার ক্ষমতা কোনো পুরুষেরই নেই। অন্তু চুপচাপ বালিশ নিয়ে খাটে গিয়ে শুয়ে পড়ল। প্রিয়তা আসলে মনে মনে এটাই চাইছিল, অন্তু তার পাশেই ঘুমাক। দুজন দুদিকে মুখ করে শুয়ে আছে। হঠাৎ প্রিয়তা ডাকলো, অন্তু। হুম। ধন্যবাদ। কেন? কেউ না হয়েও আমার একাকিত্ব জীবনের সঙ্গী হওয়ার জন্য। আমি কেউ না? যেখানে আপন মানুষ বুকে পিঠে ছুরি দিয়ে চলে গিয়েছে, সেখানে আপনাকে তো কিছুই ভাবতাম না। ওসব না ভাবলে হয় না। জানেন অন্তু, ভালোবাসা মানে আমি কি বুঝতাম? কি? একজোড়া বিশ্বস্ত হাত যে আমাকে আগলে রাখবে, আমার মানসিক শান্তির কারণ হবে। জীবনে টাকার প্রতি কোনো মোহ ছিল না, ভালোবাসার মোহ ছিল। কিন্তু দেখুন আমার জীবনটা কেমন হলো। যে যা চাই তা কখনোই পায় না, এটাই চরম সত্য। আমি ভালোবাসা বলতে বুঝি জীবনে এমন কেউ আসুক যে সৎ, বিশ্বাসী, সরল, প্রিয় বলতে আমাকে বুঝুক। দেরিতে আসুক সমস্যা নেই, তবে এমন কেউই আসুক। অন্তুর এই চমৎকার কথা যেন প্রিয়তার মনে আরও এক ধাপ দোলা দিল। প্রিয়তার কষ্ট আরও খানিকটা কমে গেল। কেটে গিয়েছে 2 মাস। শহরে শীত চলে এসেছে। শুভ্ররাঙা মেঘের ছড়াছড়ি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল রজনী। সকাল থেকেই মন খারাপ, ভীষণ মন খারাপ তার। বিষণ্ণ মনে বসে রয়েছে ছাদে। ছাদের নয়নতারা ফুলগুলোর দিকে এক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। ডাক্তার বলেছিল একটা বাচ্চা নিতে। একটা বাচ্চা হলে প্রান্তিক সেদিকে মন দিতে পারবে, আজেবাজে চিন্তা আসবে না। বাচ্চাকে সময় দিতে দিতে খারাপ চিন্তা মাথায় আসবে না। রজনী তখন থেকে চেষ্টা করেই যাচ্ছে, অথচ কোনোভাবেই সে কনসিভ করতে পারছে না। প্রান্তিক আধা ঘন্টা ধরে খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও পাচ্ছে না। ফুলবাগান, কিচেন, ওয়াশরুম সব জায়গা খুঁজেছে, অথচ কোথাও নেই রজনী। অন্তু বাইরে যাচ্ছে। প্রিয়তা অন্তুকে কিছু একটা বলতে বলতে অন্তুর সাথে গেট পর্যন্ত এগিয়ে গেল। এখন প্রিয়তা রেগুলারই এটা করে। অন্তু বাইরে যাওয়ার সময় সে গেট পর্যন্ত এগিয়ে যায়। যতক্ষণ অন্তুকে দেখা যায় সে তাকিয়ে থাকে। ধীরে ধীরে অন্তু তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। প্রিয়তা নিজেও জানে না অন্তু কি তার অভ্যাস নাকি ভালোবাসা। এসব নিয়ে সে কিছুই ভাবে না। অন্তু পাশে থাকলে তার ভালো লাগে, ম্যাজিকের মতো প্রিয়তার ভালো লাগে। তার মনের বাজে ক্ষতগুলো অন্তুর জন্য মুছে গিয়েছে, তাই আর কোনো কিছুই জানার চেষ্টাও করে না। অন্তু বেরিয়ে গেলে প্রান্তিক প্রিয়তাকে বলল, তোর ভাবিকে দেখেছিস? প্রিয়তা প্রান্তিকের চোখে মুখে চিন্তিত ভাব দেখে বলল, তোমাকে এমন কেন লাগছে ভাইয়া? ঝগড়া হয়েছে কিছু নিয়ে?
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।